বলতেন? শেপ বিল্ডার। শেপ বিল্ডার টুল নিয়ে তো 2-3 দিন বলা ছিল, তারপর আমি বলছি আপনার শেপ বিল্ডার কি সমস্যাটা হচ্ছে। আমার সমস্যা হচ্ছে কি, ধরেন তিনটা, ওই যে আপনি একটা লোগো তৈরি করা দেখাইছিলেন না, ওইখানে যে রেক্ট্যাঙ্গেলটা কাটতে গেলে ওটা কাটতেছে না, সেটা ফালটা রেক্ট্যাঙ্গেল, অমিট হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, তারপর না, ওই যে তিনটা বৃত্তর উপরে ছোট্ট একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে করছিলেন। 3টা বৃত্তর উপরে। হ্যাঁ, জাস্ট আমাকে কাটাটা দেখাইলে, আমি ওইটা দিয়ে কাটতেছি, ডিলিট হয়ে যাচ্ছে টোটাল। হ্যাঁ, ওইটা শর্ট করে নিয়ে এসে। আচ্ছা, এই দুইটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। করার আচ্ছা পর আমি এই মাঝের অংশটুকু বাদ দিতে চাই, ঠিক আছে। এই জন্য শিফট এম, শেপ বিল্ডার টুলের শর্টকাট শিফট এম, ঠিক আছে। এখন আমি যেটা এখানে শেপ বিল্ডারে ক্লিক করলে দেখেন একটা অ্যাডজাস্ট হয়ে যাবে, কারণ এখানে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে, এটা জয়েন হয়ে যাবে। তো এখন আমি যেটাকে কেটে দিতে চাই সেটার উপরে গিয়ে আল্টার চেপে ক্লিক করলে এটা মাইনাস চিহ্ন শো করছে, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, এটা ডিলিট। অথবা আমি এখানে এইটুকু ডিলিট করতে চাই, এখানে আল্টার চেপে ক্লিক, অথবা এখান থেকে এই পর্যন্ত ডিলিট করতে চাই, আল্টার চেপে ক্লিক, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, আমি অল্টারটা চাপিনি। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক আর ইউ কারো ভাইয়া। কোনো সমস্যা আছে? ভাইয়া আমার ইয়াতে ওই যে ফন্ট পাচ্ছিলাম না। ফন্ট পাচ্ছিলেন না? যে আপনার এখানে যেমন এ দেখা যাচ্ছে একটা, এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করতেছেন বিভিন্ন, আচ্ছা, আমার এটা আসতেছে না। তার মানে ক্যারেক্টার প্যানেলটা পাচ্ছেন নাই তো? জি 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 জি, এই ক্যারেক্টার। ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসার জন্য কন্ট্রোল টি চাপতে পারেন, ঠিক আছে, এটা শর্টকাটে চলে আসবে। যদি এখানে নাও থাকে, যেমন এখানে আছে, এটা আমি বাইরে নিয়ে আসছি, নিয়ে আসার পর কেটে দিচ্ছি, এখন কিন্তু এখানে এটা নেই। জি, কন্ট্রোল টি চাপলে এটা চলে আসবে, তারপর এখান থেকে আপনি ড্রাগ করে ভেতরে রাখতে পারেন। ও আচ্ছা, কন্ট্রোল টি। ওকে। ভাই আমার এটা সমস্যা কি, মানে বোঝা গেছে, মানে নাকি শেয়ার না করলে বোঝা যাবে না? না, আপনার সমস্যাটা কি হচ্ছিল? ভাই ওই যে মানে পাতাটা যে ছোট যে করি না, আপনি যে মাথাটা ছোট করে দিলেন, নিচ থেকে বড় হয়ে ছোট হয়ে আসছে, ওইটা ছোট করলে ছোট হচ্ছে না, এটা মানে ভিতরে আরেকটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি ওই রকম করে একটা পাতা নিচ্ছি। আচ্ছা, এবার শেপ বিল্ডার টুলের ব্যবহার করছি এখানে। জি। আচ্ছা, এখন ছোট করব কোনটাকে? ছোট তো এখানে ওই আপনার হ্যাঁ, ছোট তো মাথায় যেটা আছে লাস্ট একদম ডান পাশে যে দুইটা আচ্ছা, আছে। এই দুইটাকে হ্যাঁ। ডিরেক্ট সিলেকশন টুল কিংবা গ্রুপ সিলেকশন যে কোনো একটাতে সিলেক্ট করে আমি এখান থেকে ভি জি। চাপছি, ভি হ্যাঁ। চেপে সিলেকশন টুল, এখান থেকে শিফট জি। আল্টার চেপে সমানভাবে ছোট করে নিচ্ছি, এই তো ছোট হচ্ছে। আচ্ছা, আমার এখানে হলো না, এই আমার আমার এখানে এখানে এখনো করলে, হচ্ছে না ভাইয়া। আমার এখানে করলে তো হবে, এই জন্য বলছিলাম যে আপনার ওখানে শেয়ার করলে জিনিসটা বুঝতে পারতাম যে আপনার সমস্যাটা কিভাবে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি দেখি ডেস্কটপে আমি আমারও হয়নি, আমিও ট্রাই করছিলাম আজকে, আমারও মানে এই সেম প্রবলেমটাই হচ্ছে। আমার কাটা দেখাচ্ছে কিন্তু কাটতেছে না। হ্যাঁ ভাই, কাটা দেখাচ্ছে কিন্তু কাটতেছে না, মানে ছোট হচ্ছে না। আচ্ছা, এরকম তো না হওয়ার কথা না, এখানে তো আমি যে ব্যবহার করতেছি সেই ব্যবহার হচ্ছে, এখানে তো আমি অন্যভাবে করতেছি না, যেভাবে বলতেছি সেভাবেই করতেছি। এখানে কোনো কি মানে ডিফল্ট কোনো কিছু মানে আছে, এরকম কোনো কিছু কি আছে ভাই, মানে ডিফল্ট আপনারা এরকম? যখন এটাকে সিলেক্ট করেছিলেন, যে গ্রুপ সিলেকশন কিংবা ডিরেক্ট সিলেকশন যে কোনো একটার মাধ্যমে সিলেক্ট করলেন, শিফট চেপে দুইটা ক্লিক করলেন, এরকম দুইটা সিলেক্ট হচ্ছে তো? হ্যাঁ, দুইটা সিলেক্ট হচ্ছে, তারপরে আপনার সিলেক্ট টুল যেটা, ওইটা দিয়েও ভি ভি চেপে হ্যাঁ, করে ছোট করছি, সবই করছি, কিন্তু বড় রয়ে যায়, কিন্তু ভিতর দিকে আরেকটা ছোট ক্রিয়েট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে যখন বেশি ছোট করেন তখন এখানে আরো পাতাগুলো বাড়ে এরকম?
না এইখানে কোনো কিছুই হয় না, একদম ডান পাশে যে একদম শেষ মাথায় যেটা ডান দিকে একদম যে পাতাটা আছে ওইটার মধ্যেই ছোট হয়ে যাচ্ছে, কিন্তু ওইটার মধ্যে নতুন একটা ক্রিয়েট হয়ে ছোট হচ্ছে। অরিজিনালটা মানে ফার্স্টে যেটা ছিল ওইটা ওরকমই থাকে। ও আচ্ছা, এটা শেয়ার করলে জিনিসটা বোঝা যায়, তো শেয়ার করলে দেখতে সুবিধা হইতো আর কি। আমি ভাই আপনাকে একটা স্ক্রিনশট যদি দেই বোঝা যাবে? দিতে পারেন। আচ্ছা। আচ্ছা, শেপ বিল্ডার টুলের কাজ দেখছিলাম, আর যদি সমস্যা থাকে শেয়ার করতে পারেন, সমস্যা নেই। আর যেটা হচ্ছে তারপর যেটা আছে সিম্বল স্প্রে টুল। তো স্প্রের মাধ্যমে যে কাজটা করা হয় যে একটা জিনিসকে অনেকগুলো ছড়াই দেওয়া হয়, যেমন একটা স্প্রে বোতল যদি থাকে লিকুইড টাইপের, এটার মাধ্যমে আমরা যদি কোনো কিছু স্প্রে করি তখন জিনিসটা ছড়াই যায়, একটা পানি হোক কিংবা যে কোনো একটা লিকুইড হোক, ঠিক আছে। এই ধরনের যে জিনিসটা হচ্ছে সিম্বল, তো সিম্বল স্প্রে টুল এটা। তো সিম্বলকে স্প্রে করার জন্য এই টুলটা। তো আমরা সিম্বল এখানে দেখবো, এগুলো হচ্ছে সিম্বল। ফ্লোটিং প্যালেট থেকে আমরা সিম্বল দেখতে পাচ্ছি। তো এই সিম্বলটা যদি এখানে কারো না থাকে সেই ক্ষেত্রে আপনার উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর এখানে সিম্বল অপশন আছে, সিম্বল। এই সিম্বলে গেলে এই সিম্বলটা শো করবে। তারপর এই সিম্বলের ভিতরে সিম্বল লাইব্রেরিতে ক্লিক করলে অনেকগুলো সিম্বল আছে। যেমন আমি ফ্যাশন টাইপের একটা সিম্বল খুঁজতেছি, এখানে ফ্যাশনের জন্য বেশ কিছু সিম্বল আছে। তারপর এখানে ক্লিক করলে আরো অনেক সিম্বল পাওয়া যাবে। তো এই সিম্বল গুলো তৈরি করা এবং সিম্বল ব্রেক করা, আবার সিম্বল নিয়ে কাজ করা কিভাবে করা যায় এই জিনিসগুলো আমরা দেখবো। তো সিম্বল তৈরি করার জন্য যেমন এখানে বিভিন্ন টাইপের সিম্বল গুলো আছে, প্রয়োজনীয় যে সিম্বল গুলো প্রয়োজন পড়ে এখানে, যেমন ম্যাপ লোকেশনের একটা চিহ্ন দেখাচ্ছে, এখানে হুইল চেয়ারে একজন বসে আছে, এখানে একটা ফুয়েলের চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্ন দেওয়া আছে, বিভিন্ন ধরনের সিম্বল গুলো তৈরি করা আছে এখানে। তো এখান থেকে যদি আমরা কোনো সিম্বল নিয়ে কাজ করতে চাই, যেমন এখানে একটা ক্যাপ, ক্যাপটাকে আমি ড্রাগ করে বাইরে নিয়ে আসছি, এটা একটা সিম্বল। এই সিম্বলে দেখেন একটা প্লাস চিহ্ন মতো শো করছে, এটা কিন্তু নর্মালি যে শেপ গুলো থাকে শেপের মতো কাজ করে না, এটা সিম্বল হিসেবে কাজ করে। সিম্বলটা একটা প্লাস চিহ্ন মতো শো করছে, এটাকে আমি বড় করছি। তো এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন কিংবা গ্রুপ সিলেকশন কোনো একটা মাধ্যমে কাজ করতে চাই, তখন কিন্তু সিম্বলটাতে কাজ করবে না, এখান থেকে কোনো অ্যাঙ্কর পয়েন্ট শো করছে না, ঠিক আছে। এখান থেকে কোনো অ্যাঙ্কর পয়েন্ট শো করছে না, সিম্বলটা নর্মালি যে অবজেক্ট গুলো আছে এই অবজেক্টের মতো কাজ হচ্ছে না। তো এই অবজেক্টের মতো যদি এটাকে আমি কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে, সিম্বলটাকে সিলেক্ট করে এখানে সিম্বল ব্রেক একটা অপশন আছে, এখানে ব্রেক লিঙ্ক টু সিম্বল, ঠিক আছে। তো ব্রেক লিঙ্ক টু সিম্বলে ক্লিক করলে যেটা হবে যে এখানে যে প্লাস চিহ্নটা আছে এটা চলে যাবে, এটা একটা শেপে পরিণত হয়ে যাবে, তখন এটা সিম্বল থাকবে না, একটা অবজেক্টে পরিণত হয়ে যাবে। এখান থেকে আমি এখানে ক্লিক করছি, করার পর এখন আমি ডিরেক্ট সিলেকশন গ্রুপ সিলেকশন সব টুলের মাধ্যমে এটাকে কাস্টমাইজ করতে পারবো, এবং কালারও চাইলে পরিবর্তন করে দিতে পারবো, ঠিক আছে। আর যদি আমরা কোনো সিম্বল তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা যে কোনো একটা শেপ নিয়ে কাজ করতে পারি, যেমন আমি এরকম একটা সিম্বল তৈরি করছি, একটা বৃত্ত নিলাম, বৃত্তকে কন্ট্রোল সি তে কপি করলাম, কন্ট্রোল এফ তে ফন্টে পেস্ট, সমানভাবে ছোট করলাম, করার পর দুইটা একসঙ্গে সিলেক্ট করে এখান থেকে আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে আলটা চেপে মাঝের অংশটুকু কেটে দিলাম। তো এরকম একটা অবজেক্ট আমি তৈরি করলাম, এটা একটা অবজেক্টে আছে। তো এটা যখন আমি সিম্বল তৈরি করতে যাবো সেক্ষেত্রে সিম্বলে গিয়ে অবজেক্টটাকে সিলেক্ট রেখে এখানে নিউ এ ক্লিক করতে পারি, নিউ সিম্বল, এখান থেকে ওকে করলে সিম্বল তৈরি হয়ে যাবে। অথবা এটাকে ড্রাগ করে সিম্বলের ভিতর দিলেও একই অপশনটাই আসবে, তারপর ওকে। এখানে দেখেন একটা প্লাস চিহ্ন মতো শো করছে, এটাও কিন্তু এখন ডিরেক্ট সিলেকশন গ্রুপ সিলেকশনে কাজ করবে না, কারণ এটা একটা সিম্বল মোডে চলে গেছে। তো এই সিম্বল গুলো দিয়ে কিভাবে কাজ করা যায় এটা আমরা দেখবো। যেমন এখানে আছে সিম্বল স্প্রে টুল। তো অনেক সময় দেখা যায় যে একটা ভেক্টর ডিজাইনের মধ্যে একটা গাছ আছে, গাছে অনেকগুলো পাতা আছে। তো একটা গাছে যখন আমরা অনেকগুলো পাতা দিব তখন কিন্তু বারবার আমাদের পাতা তৈরি করে একটা একটা করে সেট করা মানে অনেক সময়ের ব্যাপার, তাই না? তো সেক্ষেত্রে যদি আমরা একটা পাতা তৈরি করে পুরো গাছটাকে ছড়াই দিতে পারি তাহলে আমাদের জন্য সুবিধাজনক না? তো এই জন্য জি আমরা ভাই। যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে ধরেন এই একটা সিম্বল তৈরি করলাম। তো এই সিম্বলটা তৈরি করার পর, এক মিনিট আমার একটা ফোন আসছে।
সরি। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এখান থেকে আমরা সিম্বল নিলাম। তো এখানে আমি দেখি আরো কিছু সিম্বল আছে, এখান থেকে একটা সিম্বল পছন্দ করি। আর এগুলো হচ্ছে 3D সিম্বল, ঠিক আছে? এখানে কিছু ফ্ল্যাট সিম্বল আছে, পাশাপাশি 3D সিম্বল আছে। আচ্ছা, ওইরকম কোনো সিম্বল পাচ্ছি না, আমরা এটাকেই সিলেক্ট করছি। এটা নিলাম, নেওয়ার পর এটাকে শিফট আল্টা চেপে সমানভাবে ছোট করে নিচ্ছি। তো এবার সিম্বল স্প্রে টুলের মাধ্যমে যেটা করবো, আমরা এখান থেকে সিম্বল স্প্রে টুলটা নিচ্ছি, এখানে সিম্বলটা সিলেক্ট আছে। স্প্রে টুলটা আমরা এখান থেকে থার্ড ব্র্যাকেট চেপে ছোট করে নিতে পারি। এখন আমরা স্প্রে করব। এখন যতক্ষণ আমরা স্প্রে করব, মাউস হোল্ড করে রাখছি, ততগুলো এখানে পেস্ট হইতে থাকবে, ঠিক আছে? তাহলে যদি আমরা একটা গাছের পাতা তৈরি করে নেই, এভাবে স্প্রে করি, তাহলে একটা পাতা থেকে অনেকগুলো পাতা তৈরি হয়ে যাবে। এ পর্যন্ত এগুলোতে এখন বুঝতে কারো কালার অসুবিধা দেওয়া আছে? যাবে। আচ্ছা, তারপরে যেটা আছে এই ভাইয়া সিম্বল স্প্রের মধ্যে আরো অনেকগুলো টুলস আছে, যেটা হচ্ছে 2 নাম্বারটা, যেটা হচ্ছে সিম্বল শিফটার টুল। এটার মাধ্যমে যেটা করা হয় যে এখান থেকে সিম্বল, আমার কিছু কিছু সিম্বল এখান থেকে সরানো প্রয়োজন, এখান থেকে আমি সরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছি। আমি এখান থেকে লোকেশনটা চেঞ্জ করে দিচ্ছি। যেমন এটা যদি এটা গোল বৃত্ত, এখান থেকে ঘুরলে কিন্তু একই রকম দেখা যাচ্ছে। এখানে দেখেন সিম্বলটা যখন আমি এই টুলস এর মাধ্যমে সিলেক্ট করছি, এর সঙ্গে অ্যারো চিহ্ন দেখাচ্ছে, ঠিক আছে? এই অ্যারো গুলোর মাধ্যমে সরে যাচ্ছে, কোন দিকে সরতেছে এটা দেখা যাচ্ছে, ঠিক আছে? কালার কিভাবে করলেন? এখানে তো কালার ছিলই। ও আচ্ছা, দেখা যাচ্ছিল না প্রথমে, শুধু এই যে পাতগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি এগুলো সরিয়ে নিচ্ছি। তো তারপর যেটা আছে, এটা হচ্ছে যে দুই পাশ থেকে সিম্বল গুলোকে কাছে নিয়ে আসার জন্য, যেমন এটাকে আমি সিলেক্ট করছি। এখন আমি এখানে ক্লিক করলে এই বৃত্তর পাশে যে সিম্বল গুলো আছে এগুলো কাছাকাছি চলে আসবে। ছোট করে নিচ্ছি। তো তারপরে যেটা আছে, এটার মাধ্যমে সিম্বল সাইজের টুল। তো এটার মাধ্যমে আমাদের যে সিম্বল গুলো আছে এগুলোর সাইজ পরিবর্তন করতে পারি। যেমন এটা সিলেক্ট করে আমি এখানে চাচ্ছি যে এই সিম্বলটা একটু বড় হবে, এখানে ক্লিক করছি, দেখেন এই সিম্বলটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা বড় করার প্রয়োজন। তো আমার মনে হচ্ছে এখানে কিছু কিছু সিম্বল আমার ছোট করা প্রয়োজন। সেক্ষেত্রে আমি যেটা ছোট করার সময় আমরা এই টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আল্টা চেপে ধরবো, আল্টা চেপে ক্লিক করলে তখন ছোট হবে। ভাই এটা কি আল্টার চেপে ড্রাগ করতে হবে? না, শুধু ক্লিক। ড্র্যাগ করলে ড্র্যাগের মধ্যে যতগুলো পড়বে ততগুলো ছোট হয়ে যাবে। আমি নির্দিষ্টভাবে একটা দুইটাকে ছোট করতে চাচ্ছি। আর যদি বড় করতে হয় তাহলে আল্টার বাদ দিয়ে শুধু ক্লিক, ঠিক আছে? ওই বৃত্তের মধ্যে যে কটা পড়বে সবগুলো ছোট হবে। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে শুধু বৃত্ত না, এটা যখন সিলেক্ট করছি তখন দেখেন আমার মাউসের সঙ্গে একটা চিহ্ন আসছে, এই অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্নটা যখন জি। এখানে ক্লিক করব তখন দেখেন এই যে এর সঙ্গে যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নটা শো করে। প্লাস চিহ্নতে যখন ক্লিক করবে তখন এটা বড় ছোট হবে, ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে সাইডে ক্লিক করছে, আচ্ছা, কাজ করছে না। এই যে বৃত্তের মধ্যেই কিন্তু আছে, আমি কিন্তু বাইরে ক্লিক করছি, এখন কিন্তু বড় ছোট কিছুই হচ্ছে না। এটার শেপের মাঝখানে গেলে এই জিনিসটা বড় ছোট হবে। ছোট বড় কি স্ক্রল দিয়ে করতে আর যদি হবে ভাইয়া নাকি আমরা যদি ড্র্যাগ কিভাবে? করে থাকি তাহলে ড্র্যাগ করেও বড় করতে পারি, অথবা ক্লিক করেও আস্তে আস্তে একটা একটা স্টেপ করে বড় করতে পারি, ঠিক আছে? আর যদি ড্র্যাগ করে থাকে তাহলে অটোমেটিক বড় স্ক্রল হইতেই করলে থাকবে। কি বড় হবে? না, স্ক্রল করে এখানে বড় ছোট হবে না, স্ক্রল করলে এরকম উপর নিচ হবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আচ্ছা, ড্র্যাগ করে অথবা ক্লিক করে। আচ্ছা, তারপরে যেটা আছে এই টুলের মাধ্যমে যেটা করা হয় যে সিম্বলকে ঘোরানো হয়।
ঠিক আছে, এখানে দেখেন আমাদের যে আইকন গুলো দেখা যাচ্ছে, আইকন গুলোর মাধ্যমে কিন্তু অনেকটা বোঝা যায় যে টুলস এর কাজটা কি হবে। এখান থেকে একটা রোটেট চিহ্নের মতো দেওয়া আছে। তো এখান থেকে আমি এটা ইয়ে করলে এখানে দেখেন সিম্বলের সাথে একটা অ্যারো চিহ্ন শো করছে। এখন এটা আমি ঘুরাইলে ঘুরছে। ঠিক আছে, এটা যেহেতু একটা বৃত্ত, এটা ঘুরলে তো বোঝা যাবে না, এর জন্য আমরা অন্য একটা শেপ ব্যবহার করি। এগুলোকে কেটে দিচ্ছি। তো আমরা একটা হার্ট শেপ তৈরি করি। শেপ বিল্ডার টুল, এখানে জিনিসটা বাইরে চলে গেছে। ওয়াই চেপে আমরা লাইনের মোডটা দেখে নিই কোনটা বাইরে আছে। আবারও কন্ট্রোল ওয়াই, শেপ বিল্ডার টুল, বাইরের এগুলো প্রয়োজন নেই, আলাদা চেপে ক্লিক। আচ্ছা, একটা হার্ট শেপ তৈরি করে ফেললাম। এবার এখানে আমরা একটা কালার ব্যবহার করি, যেমন রেড কালার নিচ্ছি, পিঙ্ক টাইপের কালার নিতে পারি। তো নেওয়ার পর এটাকে আমি সিম্বল তৈরি করছি। সিম্বল নিউ, ওকে। আচ্ছা, এখান থেকে আমরা এটা কেটেও দিতে পারি, এটা প্রয়োজন না, আমরা এখান থেকে স্প্রে করব। স্প্রের মাধ্যমে বেশ কিছু সিম্বল নিচ্ছে এখানে। আচ্ছা, এখন সিম্বল গুলো কিন্তু সবগুলো একই দিকে হয়ে আছে, ঠিক আছে। তো আমাদের এই টুলের মাধ্যমে যদি চাই যে আমরা এই সিম্বল গুলোকে ঘোরাতে চাচ্ছি, এটার মাধ্যমে আমরা এটা ঘুরিয়ে নিতে পারি। ঠিক আছে, ড্র্যাগ করছি শুধু। তো এখন যেটা আছে এটা হচ্ছে সিম্বল উপরে কালার ব্যবহার করার জন্য। এখানে আমাদের যে কালার গুলো থাকে এগুলো হালকা ভাবে এর উপরে শো করে, পুরোপুরি কালার পড়বে না। যেমন এখান থেকে আমি একটা ইয়েলো কালার চুজ করছি, তখন এখান থেকে এই কালার সিলেক্ট করে এখানে আমি ক্লিক করলে ইয়েলিশ টাইপের একটু ভাব চলে আসবে, পুরোপুরি ইয়েলি হয়ে যাবে না। ঠিক আছে, এখানে যদি আমি বেশ কয়েকবার ক্লিক করি তখন ডার্ক কালার শো করবে। ঠিক আছে, এখানে 2-3 বার কালার ক্লিক করার পর এখানে ইয়েলোর সঙ্গে যখন পিঙ্ক কালারটা মিক্স হয়ে গেছে একটু গ্রিন টাইপের ভাব চলে আসছে। ঠিক আছে, একবার ক্লিক করলে নরমালি হালকা একটু ইফেক্টটা পরিবর্তন হবে। এটা কি ভাইয়া যে কালারটা থাকবে সেটার উপরে নতুন কালারটা মিক্সড হবে নাকি হ্যাঁ, নতুন করে কালারটা অ্যাড যে হবে? কালারটা থাকবে এর সঙ্গে ওই কালারটা মিক্সড হচ্ছে। ঠিক আছে, যেমন এখানে যখন ধরেন যে আমি এখানে ইয়েলো কালার পেস্ট করছি, এখানে পিঙ্ক কালার ছিল, পিঙ্কের সঙ্গে যখন রেড এর সঙ্গে যখন ইয়েলোটা মিক্সড হয় তখন একটা গ্রিন কালারের ভাব তৈরি হয়ে যায়। যেমন আমরা যদি এইদিকে দেখি, এখানে ধরেন যে ইয়েলো। আচ্ছা, এবার আমি এখানে পিঙ্ক কালার রাখছি। তো এখান থেকে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে রেডিশ ভাব চলে আসছে ইয়েলোর সঙ্গে, একটু ডার্ক টাইপের কালার গুলো হচ্ছে। এখন দেখেন এখানে আমার যে ইয়েলো কালারটা আছে, তো ইয়েলো কালারের যে এখানে যে হ্যাক্স দিয়ে এখানে 6টা কোড দেওয়া আছে, এখানে হ্যাক্সা কোড বলা হয় এটাকে। ঠিক আছে, জি এই এই কোডে যেটা আছে এখানে দেখেন 6টা বক্স আছে। এই 6টার মধ্যে 4টা পার্ট আছে, 3টা পার্ট আছে, সরি। 3টা পার্টের মধ্যে প্রথম 2টা কাজ করে রেড এর জন্য, দ্বিতীয় 2টা কাজ করে গ্রিন এর জন্য, তারপরে যে 2টা আছে এটা ব্লু কালার। ঠিক আছে, এখানে 3টা পার্ট আছে। তো তাহলে রেড এবং
যদি গ্রিন কালার মিশ্রণ হয়ে আমার ইয়েলো কালার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখানে রেড এবং গ্রিন মিশ্রণ আছে, কারণ এখানে ব্লু কালারটা 0 0 আছে। যদি এখানে ব্লু কালার আমি দিয়ে দিই, যেমন এখান থেকে ব্লু কালার দিচ্ছি এফ, তাহলে কি হবে এখানে দেখি আমরা, ডাবল এফ, কালারটা পরিবর্তন হয়ে গেছে না, এখন হোয়াইট হয়ে গেছে সব, ঠিক আছে। আর কালারের এখানে কোডের মধ্যে এখানে যে আমরা জি কোড, ভাইয়া। এখানে যে কোডগুলো ব্যবহার করে থাকি, ঠিক আছে, এই কোডটা হচ্ছে এই টাইপের যে এই দিক থেকে যদি আমরা ডার্ক কালার হিসাব করি, এখানে ব্ল্যাক কালার আছে, এটা হবে 1 2 3 4 5 6 7 8 9, 9 পর্যন্ত হচ্ছে কালারের স্টেপ। তারপরে জিরোটা হচ্ছে ব্ল্যাক। এখানে যদি আমরা 4টা জিরো ব্যবহার করি তাহলে কি হবে, ব্ল্যাক কালার হয়ে যাবে। 1 2 3 4 5 6, 6টা জিরো, এখানে ব্ল্যাক কালার হয়ে গেছে। আর এফটা হচ্ছে লাইট কালার, 4টা লাইট কালার হলে কি হয়, একদম হোয়াইট হয়ে যাচ্ছে। 4টা না 6টা, সরি 6টা হলে হোয়াইট হয়ে যাচ্ছে। তাহলে এটা ব্রাইট, এটা ডার্ক, জিরোটা হচ্ছে ডার্কের দিকে, এফটা হচ্ছে লাইটের দিকে, ব্রাইটনেস। তো এই দিকে যে আমাদের কালার কোড ABCD, এখানে কিন্তু যে কোনো একটা সংখ্যা দিলেই হবে না, এই কোডের ক্ষেত্রে কয়েকটা অক্ষর ব্যবহার হয়, ABCDEF পর্যন্ত, ঠিক আছে। তো এফ এর বাইরে যদি আপনি এখানে জেড ব্যবহার করেন, সেটা কিন্তু কোনো কাজে দিবে না, এটা কোনো কোডের মধ্যে পড়বে না। আপনাকে ABCDF পর্যন্ত যে কয়েকটা অক্ষর আছে এই কয়েকটার মধ্যে ব্যবহার করতে হবে। আর এখানে যে 1 2 3 4, এই 1টা হচ্ছে ডার্ক কালার, 2টা হচ্ছে তার চেয়ে একটু লাইট, 3টা হচ্ছে তার চাইতে লাইট, ঠিক আছে। যেমন এখানে যদি আমি ব্যবহার করি যে এটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি 1 দিচ্ছি, এখান থেকে 1 দিলাম, দেওয়ার পর এফ দিলাম, ঠিক আছে। মানে 1 নাম্বার ডার্ক শেডের, 1 নাম্বার রেড থেকে আমি ডার্ক শেডটা ব্যবহার করছি 1 নাম্বার, ঠিক আছে। তারপর এখানে আমি সবগুলো জিরো দিচ্ছি, বাকিগুলো জিরো আছে, কোনো কালার ব্যবহার করছি না। তাহলে রেডের যে ডার্ক শেডটা এটা চলে আসছে। তো এই রেডের যদি আমি লাইট শেডটা ব্যবহার করি তাহলে কি করব, এখানে 4টা জিরো আছে, খালি 1 এর জায়গায় আমি আর একটা এফ বসাই দিব, তাহলে এটা লাইট কালার, এখানে পুরোপুরি রেড কালার চলে আসবে, ঠিক আছে। তো এই রেড দুইটাকে যদি আমি এখান থেকে জিরো করে দেই, দেওয়ার পর আমি পরের দুইটাকে এফ দেই, তাহলে কি হবে, এটা গ্রিন কালার চলে আসবে, লাইট গ্রিন, ঠিক আছে। আর যখন আমি এটার সঙ্গে এখান থেকে ধরেন আমি দুইটা এফ দিচ্ছি, তাহলে কি হচ্ছে, এখানে রেড এবং গ্রিনের মিশ্রণ তৈরি হচ্ছে, রেড এবং গ্রিন মিলে এখানে ইয়েলো কালার তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি বলি যে রেড, এই এই ইয়েলো কালারের মধ্যে, হ্যালো, জি ভাইয়া বলেন। কেউ কিছু বলছিলেন? আচ্ছা, এখানে রেড কালারের, রেড এবং গ্রিন মিলে যখন ইয়েলোটা তৈরি হলো, তখন আমি যদি চাই যে এখানে এই কালারটার মধ্যে রেডের ভাবটা একটু বেশি থাকবে, সেক্ষেত্রে কি করতে পারি, এখানে এফ এর জায়গায় যদি আমি ই বলে দেই, ইটা এফ এর আগে আছে না, ইর পর তো এফ হয়, তাই না, তাহলে আমি দিচ্ছি ই, তাহলে একটা শেড বাড়লো, ঠিক আছে। যখন আমি এখানে ইর পরিবর্তে এখানে 1 2 3 4 যখন ব্যবহার করবো, তখন কিন্তু আরো ডার্ক হয়ে যাবে। যেমন এখানে আমি ব্যবহার করছি ধরেন 9, বেশি ডার্ক হয়ে এখানে গ্রিন টাইপের একটা ভাব তৈরি হয়ে গেছে, তাই না, একটু গ্রিন টাইপ চলে আসছে না। তো এই জিনিসটাই এটার ক্ষেত্রে জি হয়েছিল, ভাইয়া। যখন আমরা এখানে ইয়েলো মানে পিঙ্ক কালারটা একটু রেডের মধ্যে আসে, তো এই রেডের উপরে যখন আমরা ইয়েলোটা ব্যবহার করছি, তখন এই টাইপের একটা কালার তৈরি হয়ে গেছে। এবার বুঝতে অসুবিধা আছে? আচ্ছা। হ্যাঁ, আর কালার নিয়ে যে ব্যাপারটা, এই ঠিক আছে। কালার নিয়ে যদি আপনারা প্র্যাকটিস না করেন, যদি ডিজাইনের ক্ষেত্রে প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু এটাকে আপনার 3 4 মাস ক্লাস করালেও শুধু কালার শেষ করানো যাবে না, ঠিক আছে। কালার এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। কি প্র্যাকটিস করবো ভাই, মানে কালারটা তো মানে বোঝা মুশকিল যে কোনটার সাথে কোন কালারটা দিলে ফুটে উঠবে জিনিসটা। এখন যেটা হচ্ছে, হ্যাঁ, এই কোডগুলো কি মুখস্থ করতে হবে নাকি নাকি না নিজে কোড বানানো আমি যাবে? বলি সেটা হচ্ছে যে আপনারা কোড মুখস্থ করতে হবে না, সূত্র মুখস্থ করেন। এখানে আমি আপনাদের একটা সূত্র বলে দিয়েছি, সেটা হচ্ছে যে এখান থেকে এফটা হচ্ছে লাইট, 1টা হচ্ছে ডার্ক, তাহলে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত ডার্ক কালার, ঠিক আছে। তো 9 এর পর থেকে ABCD এগুলো হচ্ছে লাইট কালার। তো আপনারা যখন কালার ব্যবহার করবেন, তখন হচ্ছে যে ABCDর উপরে যে কালারটা, ধরেন এখান থেকে আমি এফ এর কোনো কালার ব্যবহার করছি, এফটা কি লাইট কালার, 1 2 3 4 5 6 লাইট কালার। তো এর উপরে যখন আমি কোনো কিছু ব্যবহার করব, তখন কি করব, ডার্ক কালার ব্যবহার করব, আমি 4টা জিরো দিচ্ছি, তাহলে কি হলো যে আমি ব্ল্যাক, হোয়াইটের উপর ব্ল্যাক কালার ব্যবহার করছি,
তখন কিন্তু জিনিসটা ফুটে উঠবে ডিজাইনটা, ঠিক আছে? কারণ এখানে হোয়াইটের উপর ব্ল্যাক কালারটা যায়। আবার যদি আপনি বলেন যে নিচে ব্ল্যাক আছে, ব্ল্যাকের উপর আমি হোয়াইট কালারটা ব্যবহার করবো, এক্ষেত্রেও কিন্তু যায়, ঠিক আছে? তো এখন আমাদের যে ব্যাপারটা হচ্ছে, এখানে আমরা যে রেড আছে, এখান থেকে আমি রেডটা ব্যবহার করছি লাইট রেড, ঠিক আছে? তাহলে আমাকে এখানে কি করতে হবে, একটা ডার্ক কালার ব্যবহার করতে হবে। যদি এখানে আমি ব্ল্যাক কালার ব্যবহার করি সমস্যা নাই, ডিজাইনটা ফুটে উঠবে, ঠিক আছে? আর যদি আমি এখান থেকে রেডটাকে ডার্ক রেড ব্যবহার করি, যেমন এখান থেকে আমি রেডের প্রথম অপশনটা নিচ্ছি, এখানে কি বলছি যে ওয়ানটা হচ্ছে ডার্ক, এফ এর জায়গায় আমি ওয়ান করে দিলাম, তাহলে কি হবে, ডার্ক চলে আসবে, একটু চকলেট টাইপের কালার। তাহলে দেখেন যে এই ডার্ক কালারের উপর আমার ব্ল্যাকটা দেওয়া কি ঠিক হবে? সেক্ষেত্রে আমি এখানে না, লাইট কালার বোঝা ব্যবহার যাবে। করতে পারি, সেক্ষেত্রে এখানে লাইট কালার ব্যবহার করতে পারি, ঠিক আছে? আমি যদি এখানে চারটা ই ব্যবহার করি তাহলে কি হবে, ইর পর তো এফ, তাই না? ইতে হচ্ছে হোয়াইট, তাহলে এফ ই, সরি, এফ তে হচ্ছে হোয়াইট, তাহলে ইতে একটু ডার্ক হবে, তা হালকা ডার্ক দিচ্ছি, পুরোপুরি লাইট দিচ্ছি না, 6টা ই দিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু পুরোপুরি হোয়াইট না, ঠিক আছে? এটা আমরা দেখার জন্য এখানে আরেকটা নিচ্ছি পাশে। অনেক সময় মনে হয় যে এটা হোয়াইট, এটা কিন্তু পুরোপুরি হোয়াইট না, এখানে আমি নিচ্ছি 6টা এফ। এবার লক্ষ্য করেন দুইটার মধ্যে পার্থক্য বোঝা যায়? বোঝা যাবে। জি ভাই। তাহলে ডান পাশেরটা বেশি লাইট। তাহলে আমি কি বললাম যে এফটা হচ্ছে সর্বোচ্চ ব্রাইট, এফ এর আগে যেটা আছে এ বি সি ডি থেকে, তাহলে আপনার এখানে ব্যবহার করতে পারেন যে এ পর্যন্ত, এ থেকে শুরু করে এফ এর মধ্যে যে কয়টা আমি ব্রাইট কালারের জন্য ব্যবহার করব, আর 1 থেকে 9 পর্যন্ত এটা ডার্কের জন্য ব্যবহার করব, ঠিক আছে? ডার্কের উপর লাইট কালার, লাইটের উপর ডার্ক কালার। ভাইয়া জিরো দিলে কোনটা আসবে? জিরো দিলে ডার্ক হয়ে যাবে। জিরো থেকে তো মনে করেন যে কোনো কালারকে নান করার জন্য, মানে আমি একটা কালার চাচ্ছি না এর মধ্যে, যে আমি দুইটা কালারের মিশ্রণ তৈরি করবো, তাহলে তো যে কোনো একটা কালারকে নান করতে হবে। তখন জিরোটা যে কাজ করে, যখন আমি এখান থেকে দুইটার ক্ষেত্রে জিরো ব্যবহার করি তখন সেই দুইটা কালার থাকে না, পরের কালার যেটা ব্যবহার করি এই কোডটা থাকে। আর যখন সবগুলোর ক্ষেত্রে আমি জিরো ব্যবহার করি তখন সেটা সবগুলো মিলে ডার্ক কালার হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়, ঠিক আছে? ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল, এই যে কোডটা করলেন এটা তো হচ্ছে হেক্সাডেসিমাল কোড, আর হ্যাঁ। হচ্ছে এটা অক্টালে করা যাবে না? তারপরে যেটা হচ্ছে যে আমরা এখানে আরজিবি তে কাজ করতেছি, ঠিক আছে? এটা যখন আমরা ওয়েব ডিজাইন, ওয়েব বেস যে কাজগুলো করব, কোডিং এর ক্ষেত্রে কিন্তু এই কোডটাই প্রয়োজন পড়ে, তখন কিন্তু এই হ্যাশটা সহ দিতে হয়। এখানে আমরা সফটওয়্যারে হ্যাশটা প্রয়োজন পড়তেছে হ্যাঁ না, তখন হ্যাশটা দিতে হয়। হ্যাঁ, সেটাই বলছিলাম তো ভাইয়া। এখন যেটা হচ্ছে যে এই যে আমরা আমরা যদি, তো হ্যাঁ বলেন। ভাইয়া এটা তো হচ্ছে হেক্সাডেসিমাল দিয়ে করলাম ভাইয়া, অক্টাল তো একটা কোড আছে, হ্যাঁ তো ওইটা দিয়ে তারপর, করা যাবে না এগুলা? হ্যাঁ করা যাবে। জিরো এখান থেকে আমি এখানে ক্লিক করছি, করার পর এখানে কি আরজিবি আছে, বিভিন্ন কালার গুলো আছে, ঠিক আছে? এখান থেকে আমি যে এই পাশে এটাতে ডাবল ক্লিক করছি, তো এখানে দেখেন কিছু কালার শো করছে। এখানে আরজিবি, আরজিবি তে কি রেড গ্রিন ব্লু, ঠিক আছে? তো রেড গ্রিন ব্লু এখানে আপনার সর্বোচ্চ হয় 155 পর্যন্ত, ঠিক আছে? 255, সরি 255। তো 255 যখন আমি রেড বাড়াই দিলাম তখন কি হলো, এখানে রেডিশ ভাবটা চলে আসলো না? তারপর এখানে আমি আবার ক্লিক করছি, তো এখান থেকে আমি এখান থেকে রেডটাকে করে দিচ্ছি 180, তাহলে রেডের সংখ্যা কম, গ্রিনের সংখ্যা বেশি, গ্রিনটা করে দিচ্ছি 200। তারপর এটা আমি করে দিচ্ছি 0, তাহলে কি হচ্ছে, ব্লু এর ভিতরে কোনো ব্লু কালার মিশ্রণ নেই, ব্লু কালারটা বাদ দিয়ে দিছি, শুধু গ্রিন। এখান থেকে যদি আমি দুইটা করে দিই, যেমন গ্রিন এবং রেড, এই দুইটার মিশ্রণে কি কালার তৈরি হয়েছিল, ইয়েলো না? তো রেড এখানে আমি 255 করতেছি, গ্রিনটাও 255 করতেছি, তাহলে এখানে দেখি আমরা ওই একই কালার পাচ্ছি, ইয়েলো কালারটা পাচ্ছি, দেখেন তো, ঠিক আছে? এটার জি কোডটাও ভাই। কিন্তু এই কোডটাই আসছে, ঠিক আছে? ওইভাবে করলেও এখানে যে কোডটা শো করবে, এখান থেকে করলেও একই জিনিসটা ওখানে শো করবে। তো তারপরে যেটা হচ্ছে যে আমরা প্রিন্ট রিলেটেড কাজের জন্য যে কাজগুলো করব সেটা হচ্ছে সিএমওয়াই কে মোডে হবে। তো সিএমওয়াই কে মোডটা কিভাবে কাজ করবে, এখানে সিএমওয়াই কে আছে, সিএমওয়াই কে তে হচ্ছে সাইম ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক, ঠিক আছে? এখান থেকে আমি ডাবল ক্লিক করছি, করার পর এই যে সিএমওয়াই কে, এখানে সাইম ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক, তাহলে সাইম আর ম্যাজেন্টা এই দুইটা মিলে কি হয় আমরা দেখি, এখান থেকে পরেরগুলো জিরো করে দিচ্ছি। সাইম যদি আমি 100% ব্যবহার করি, এর সঙ্গে ম্যাজেন্টা 100% ব্যবহার করি, তাহলে কি কালার তৈরি হচ্ছে, ব্লু কালার, ঠিক আছে? তো আবার ম্যাজেন্টা যদি 100% ব্যবহার করি,
ইয়েলো যদি 100% ব্যবহার করি তাহলে কি হবে, ম্যাজেন্টা আর ইয়েলো মিলে এখানে গ্রিন কালার, সরি রেড কালার। ঠিক আছে, এখান থেকে আমাদের সাই ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক কালার মিশ্রণ গুলো আস্তে আস্তে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখানে আপনারা পার্সেন্ট দিয়ে 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 দেখতে পারবেন যে কোন কালারের সাথে আমি কতটুকু মিশ্রণ করতে চাচ্ছি। আর যদি কোনো কালারকে ডার্ক করতে হয়, যেমন এই কালারটা আমি সিলেক্ট করলাম, এটা রেড কালার আছে, এটাকে আরো ডার্ক করে দিব, সেই ক্ষেত্রে এই যে কে যেটা আছে এটাকে ব্ল্যাক বলা হয়, এই ব্ল্যাকটা আমি বাড়াই দিতে পারি। যেমন এখান থেকে আমি 25% ব্ল্যাক দিলাম, তাহলে এটা আরো ডার্ক শেড চলে আসবে। ঠিক আছে, রেডটা আরো ডার্ক হয়ে গেল। আমি আরো ব্ল্যাক বাড়িয়ে দিচ্ছি, ব্ল্যাক বাড়িয়ে দিলে এটা আরো ডার্ক হয়ে যাবে। আর এখানে দেখেন আমি যখন 25 দিচ্ছি তখন 9 শো করছে। এটা করার কারণ হচ্ছে আমার ডকুমেন্টসটা আছে RGB মোডে, তো আমার CMYK কালারটা এটা RGB তে কনভার্ট করে নিচ্ছে। যদি ডকুমেন্টসটা আমার CMYK তে থাকতো তাহলে CMYK তে যে কোডটা ব্যবহার করতাম ঠিক একই কোডটাই থাকতো। বুঝতে অসুবিধা আছে? না ভাইয়া ঠিক আছে। আচ্ছা, কালার নিয়ে কথা বলে অনেক কথা আছে, কালারের কথা শেষ হবে না, প্র্যাকটিস করতে হবে। ভাইয়া জি বলেন। এই মানে সিম্বলটা কি শুধুমাত্র এই ডিসপ্লে টুলটা কি শুধুমাত্র সিম্বলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাকি? মানে আমি হ্যাঁ, স্প্রে টুলটা এখানে লেখা আছে সিম্বল স্প্রে টুল, সেক্ষেত্রে এখানে সিম্বলটাই ব্যবহার করতে হবে। সিম্বল ছাড়া ব্যবহার করা যাবে না। না, এখানে সিম্বল ছাড়া অন্য কিছু অবজেক্ট ব্যবহার করা যাবে না। ব্যবহার করা যাবে না, অবজেক্ট আলাদা। এখানে তো আমরা একটা অবজেক্টকে সিম্বল করে নিলাম, তারপরেই তো স্প্রে করলাম, তাই না? আপনি অবজেক্টকে ব্যবহার করতে চাইলে সেই অবজেক্টটাকে প্রথমে আগে সিম্বল তৈরি করে নিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কালারটা ব্যবহার করলাম, কালার ব্যবহার করার পর তারপর যেটা আছে এটা অপাসিটি কাজ করে। ঠিক আছে, সিম্বল স্ক্যানার এটার মাধ্যমে, যেমন এখানে যে কালারগুলো ব্যবহার করলাম, এখন যে আমার কালার শেড আছে এখান থেকে যখন ক্লিক করব তখন আস্তে আস্তে একটা স্টেপ অনুযায়ী 3 স্টেপে এটা কালারটা চেঞ্জ হবে। একটা ক্লিক করলাম একটু নরমাল হয়ে গেল, আরেক ক্লিক করলাম আরো নরমাল হয়ে গেল, আরেকটা ক্লিক করলে এটা পুরোপুরি নরমাল হয়ে গেছে। যত ক্লিক করবো তত আস্তে আস্তে হালকা কালার হতে থাকবে। ঠিক আছে, তখন একটার সাথে একটা ট্রান্সপারেন্ট শো করছে যে এটা যদি 50% কালার থাকে, নিচেটা যদি 50% থাকে, তাহলে মাঝখানে যুক্ত হয়ে এটা 100% দেখা যায়। ঠিক আছে, যেমন এখানে আমরা এরকম একটা জিনিস দেখি, এখানে আমি এই কালারটাই ব্যবহার করছি, পিঙ্ক কালার। এখানেও আমি পিঙ্ক কালারটা নিচ্ছি কপি করে, তো এটা আমার উপরে আছে, এটা নিচে আছে। এখন এটার অপাসিটি আমরা এখান থেকে কমিয়ে দিচ্ছি 50%। আচ্ছা, এটার অপাসিটি আমরা কমিয়ে করতেছি 50%। তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, এটা যখন আমি একটা হোয়াইট কালার উপর নিয়ে আসছি, তখন এই যে সাইটের এই অংশগুলো কিন্তু একটু বেশি হালকা মনে হচ্ছে, এই দুইটার মিশ্রণে যতটুকু আছে এটা কিন্তু ডার্ক মনে হচ্ছে। ঠিক আছে, যদি এটা আমরা এরকম করতাম 75%, এটা দিলাম 75%, নিচেটা থাকবে 75%, তাহলে কি হবে, দুইটার মিশ্রণে 100% তৈরি হবে, কারণ এখানে 50%, 25 25 50 এটা যুক্ত হবে। ঠিক আছে, এখন এটা 100% আছে ভিতরেরটা। ঠিক আছে, এটার সাথে কালার মিলিয়ে দেখেন 100% আছে। আচ্ছা, ঠিক একইভাবে এই জিনিসটা কাজ করে, এখান থেকে অপাসিটি স্টেপ বাই স্টেপ কমে দেওয়ার জন্য। আমার সিম্বলটা সম্ভবত সিলেক্ট নাই, প্রথমে সিম্বলটাকে সিলেক্ট করে নেব, তারপরে